হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাস 12 ফিজিক্সের কারেন্ট ইলেকট্রিসিটির ভিডিও নম্বর 7। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তড়িৎ কোষের সমবায় সম্বন্ধে। তো তড়িৎ কোষের সমবায় তিন রকম হতে পারে, ঠিক আছে। আজকের ভিডিওতে আমি মূলত তড়িৎ কোষের শ্রেণী সমবায় সম্বন্ধে আলোচনা করব। তো তার জন্য প্রথমে আমাকে বুঝতে হবে যে কোষের সমবায় ব্যাপারটা কি। দেখো, বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করার জন্য কখনো কখনো একাধিক তড়িৎ কোষ পরস্পরের সঙ্গে যুক্ত করে নিতে হয়। পরস্পরের সঙ্গে বৈদ্যুতিকভাবে সংযুক্ত থাকা কোষগুলিকে একত্রে বলা হয় কোষের সমবায় বা ব্যাটারি। মানে আমার হয়তো বর্তনীতে দরকার 5 অ্যাম্পিয়ার কারেন্ট, কিন্তু আমি দেখছি একটা তড়িৎ কোষ থেকে আমি সেই পরিমাণ কারেন্ট পাচ্ছি না। তখন আমাকে কি করতে হবে? সেই বর্তনীতে আমাকে একাধিক তড়িৎ কোষকে পরস্পরের সঙ্গে যুক্ত করতে হবে, তাহলে আমি আবার পর্যাপ্ত তড়িৎ প্রবাহ মাত্রা পেয়ে যাব, ঠিক আছে। তো তার মানে এখান থেকে তখন যে তড়িৎ কোষগুলোকে আমি একসঙ্গে যুক্ত করব, সেই তড়িৎ কোষগুলোকে একসঙ্গে বলবো কোষের সমবায় বা ব্যাটারি। যেমন আমরা রিমোটে বা টর্চে মিনিমাম দুটো তড়িৎ কোষ ব্যবহার করি, তাদের আমরা বলতে পারবো কোষের সমবায় বা ব্যাটারি। অর্থাৎ একের বেশি তড়িৎ কোষ যদি যুক্ত থাকে তাহলে তাকে আমরা কোষের সমবায় বলতে পারবো। কিন্তু আমরা ওয়াল ক্লকে বা ঘড়িতে একটা তড়িৎ কোষ ব্যবহার করি, সেখানে কিন্তু কোনো সমবায় নেই, বা সেটাকে কিন্তু আমরা ব্যাটারি বলতে পারবো না। যদিও আমরা সহজ করে বোঝানোর জন্য একটা সেলকেও বা একটা তড়িৎ কোষকেও ব্যাটারি বলে থাকি, কিন্তু সেটা কিন্তু আমাদের ফিজিক্সের পরিভাষায় সঠিক নয়। দুটো তড়িৎ কোষ বা তার বেশি তড়িৎ কোষ যুক্ত থাকলে তখনই তাকে কোষের সমবায় বা ব্যাটারি বলতে পারবো। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তো এবার এখান থেকে প্রশ্ন আসতে স্বাভাবিক যে কোষের সমবায়ের প্রয়োজনীয়তা কি, বা আমাদের তড়িৎ কোষগুলোকে সমবায়ে যুক্ত করার দরকার হয় কেন। সেটা আশা করি তোমরা এইটুকু আলোচনা থেকে বুঝতে পেরেছো যে বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করার জন্য বা বর্তনীতে আমাদের প্রয়োজন মতো পর্যাপ্ত তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়ার জন্য কোষগুলিকে সমবায়ে যুক্ত করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার কোষের এই যে সমবায় সেটা মূলত দুই রকম, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, এবং এই দুটোর মিক্স একসঙ্গে তৈরি মিশ্র সমবায়। তো আজকের ভিডিওতে আমি শুধুমাত্র তড়িৎ কোষের শ্রেণী সমবায় সম্বন্ধে আলোচনা করব। এটা একদম রোধের মতো ব্যাপার। রোধের যেমন শ্রেণী, সমান্তরাল এবং মিশ্র সমবায় পড়েছি, ঠিক একই রকম। আচ্ছা, তো আমি প্রথমে দুটি তড়িৎ কোষের শ্রেণী সমবায়ের দেখাবো কি হবে, তুল্য তড়িৎ চালক বল কি হবে। সেখান থেকে আমরা n সংখ্যক তড়িৎ কোষের জন্য কিন্তু খুব সহজে বের করতে পারবো। তো প্রথমে আমরা দুটি তড়িৎ কোষের শ্রেণী সমবায় দেখে নিই। এবার প্রশ্ন হচ্ছে যে শ্রেণী সমবায় কাকে বলে, তাই না? তো যদি দেখো এখানে কিভাবে যুক্ত হয়েছে, একটা তড়িৎ কোষ ধরলাম এটা প্রথম তড়িৎ কোষ, যার তড়িৎ চালক বল E1, অভ্যন্তরীণ রোধ R1। এটা সেকেন্ড নাম্বার তড়িৎ কোষ, যার তড়িৎ চালক বল E2, অভ্যন্তরীণ রোধ R2। এবার আমি বহির্বর্তনী আঁকেনি, বা তোমরা ধরে নিতে পারো যে এই তড়িৎ কোষগুলো প্রথমে বহির্বর্তনীর সঙ্গে যুক্ত করা নেই, এরকম ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা কিভাবে সংযুক্ত আছে দেখো। প্রথম তড়িৎ কোষের নেগেটিভ মেরু, সেকেন্ড তড়িৎ কোষের পজিটিভ মেরু। এখানে আরেকটা থাকলে কি হতো? আরেকটা থাকলে দ্বিতীয় তড়িৎ কোষের নেগেটিভ মেরু, তৃতীয় তড়িৎ কোষের পজিটিভ মেরু, এইভাবে যুক্ত থাকতো। বা এটাকে আমি উল্টো করেও দেখাতে পারতাম, ধরো এরকম, এইভাবেও দেখাতে পারতাম, বা এটাকে আমি ডায়াগ্রামটা এইভাবে আঁকতে পারতাম। তো তাহলে কিরকম হতো দেখো, একটা তড়িৎ কোষের পজিটিভ মেরু, প্রথম তড়িৎ কোষের পজিটিভ মেরু, দ্বিতীয় তড়িৎ কোষের নেগেটিভ মেরু আবার সঙ্গে যুক্ত, আবার দ্বিতীয় তড়িৎ কোষের পজিটিভ মেরু, তৃতীয় তড়িৎ কোষের নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত। অর্থাৎ শ্রেণী সমবায় বলতে আমরা কি বুঝবো? যদি বর্তনীতে কতগুলি তড়িৎ কোষ এমনভাবে যুক্ত থাকে যে একটির ধনাত্মক মেরুর সঙ্গে অপরটির ঋণাত্মক মেরু, বা একটির ঋণাত্মক মেরুর সঙ্গে অপরটির ধনাত্মক মেরু, আবার দ্বিতীয়টির ধনাত্মক মেরুর সঙ্গে তৃতীয়টির ঋণাত্মক মেরু, বা দ্বিতীয়টির ঋণাত্মক মেরুর সঙ্গে তৃতীয়টির ধনাত্মক মেরু। মানে একটা পজিটিভ একটা নেগেটিভ এরকম পরপর থাকবে, একটার শেষ অন্যটার শুরু, বা একটার নেগেটিভ পরেরটার পজিটিভ, আবার একটার নেগেটিভ পরেরটার পজিটিভ, এরকম ভাবে থাকবে। বা উল্টো ভাবে থাকতে পারে, একটার নেগেটিভ তারপরেরটা প্রথম তড়িৎ কোষের পজিটিভ, দ্বিতীয় তড়িৎ কোষের নেগেটিভ, আবার দ্বিতীয় তড়িৎ কোষের পজিটিভের সঙ্গে তৃতীয় তড়িৎ কোষের নেগেটিভ, এইভাবে থাকবে। মানে আশা করি বুঝতে পেরেছি ব্যাপারটা। একটার পজিটিভ অন্যটার নেগেটিভ, এইভাবে পরপর যুক্ত থাকবে। এবং যদি প্রত্যেকটি তড়িৎ কোষের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তাহলে আমরা বলবো যে বর্তনীতে সেই তড়িৎ কোষগুলোর শ্রেণী সমবায়ে যুক্ত আছে। বোঝা গেল? আবার বলছি খুব সংক্ষেপে, যদি বর্তনীতে কতগুলো তড়িৎ কোষ এমনভাবে যুক্ত থাকে যে একটার
ধনাত্মক মেরুর সঙ্গে অন্যটা ঋণাত্মক মেরু, আবার অন্যটা ঋণাত্মক মেরুর সঙ্গে তৃতীয়টা হচ্ছে ধনাত্মক মেরু, এইভাবে বা উল্টো করেও বলতে পারি, ঠিক আছে, যেমন করে ইচ্ছা। এবং যদি প্রত্যেকটি তড়িৎ কোষের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তাহলে সেই তড়িৎ কোষটাকে সমবায়টাকে আমরা বলতে পারবো তড়িৎ কোষের শ্রেণী সমবায়। যেমন এখানে আমি দুটি তড়িৎ কোষ দ্বারা গঠিত সমবায় ধরে নিয়েছি, যার তড়িৎ চালক বল যথাক্রমে E1 E2 এবং অভ্যন্তরীণ রোধ যথাক্রমে R1 R2। আর এক্ষেত্রে আমি সার্কিটটা কমপ্লিট করে নিই, তো আমি ধরে নিয়েছি যে বহির্বর্তনীর সঙ্গে কোনো রোধ যুক্ত নেই। আচ্ছা, এবার বলো যে অভিমুখ কোন দিকে হবে। দেখো আমি ধরলাম যে হচ্ছে এই তড়িৎ কোষ থেকে, এখান থেকে হচ্ছে কারেন্ট বেরোলো, আই কারেন্ট বেরোলো, ঠিক আছে। তাহলে এবার যদি আমি সার্কিটটা যদি কমপ্লিট করতাম তাহলে কি হতো, তাহলে হচ্ছে এই কারেন্টটা হচ্ছে এর মধ্য দিয়ে গিয়ে কোথায় যেত, এর মধ্য দিয়ে গিয়ে আবার হচ্ছে এই পথে যেত। তার মানে এই তড়িৎ কোষের মধ্য দিয়ে কত কারেন্ট যাবে, আই কারেন্ট, কারণ কারেন্ট যাওয়ার তো একটাই রাস্তা আছে। আর এই তড়িৎ কোষের মধ্য দিয়ে হচ্ছে কত কারেন্ট বেরোচ্ছে, আই কারেন্ট বেরোচ্ছে, ঠিক আছে। তো তার মানে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো আমি এক্ষেত্রে ধরে নিয়েছি যে কোনো বহির্বর্তনী নেই, বা প্রথম অবস্থায় এই তড়িৎ কোষগুলো বহির্বর্তনীর সঙ্গে সংযুক্ত নেই, এরকম আমি ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে হচ্ছে ধরলাম হচ্ছে এটা এ বিন্দু, মানে E1 তড়িৎ কোষটা যুক্ত আছে, E1 তড়িৎ চালক বল বিশিষ্ট তড়িৎ কোষটা যুক্ত আছে, ধরলাম এ আর সি বিন্দুর মধ্যে, এবং E2 তড়িৎ চালক বল বিশিষ্ট তড়িৎ কোষ বা সেকেন্ড তড়িৎ কোষটা ধরলাম যুক্ত আছে বি এবং সি বিন্দুর মধ্যে, ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা। আচ্ছা, এবার আর হচ্ছে কারেন্টের ডিরেকশনটা বোঝা গেছে, এদিক থেকে কারেন্ট বেরিয়ে সার্কিটের মধ্যে দিয়ে গিয়ে আবার হচ্ছে এদিকে আসছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা হচ্ছে যে তড়িৎ চালক বলের সঙ্গে অভ্যন্তরীণ রোধের সম্পর্ক পড়তে গিয়ে আমরা একটা হচ্ছে রিলেশন প্রতিষ্ঠা করেছিলাম। কি ছিল সেই রিলেশন? ধরো হচ্ছে যে আমরা এরকম সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলাম যে যদি হচ্ছে এটা যদি ই তড়িৎ চালক বল বিশিষ্ট কোনো তড়িৎ কোষ যুগ হচ্ছে বর্তনীতে যুক্ত থাকে যার অভ্যন্তরীণ রোধ আর, তাহলে এবং যদি তড়িৎ কোষের দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য ভি হয়, এবং যদি বর্তনীর মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তাহলে আমরা কি পড়েছিলাম সম্পর্কটা? তড়িৎ কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য ভি = E - IR, এটা পড়েছিলাম। তো কার ক্ষেত্রে? অভ্যন্তরীণ রোধের ক্ষেত্রে বা অভ্যন্তরীণ বর্তনীর ক্ষেত্রে। তো এখানেও কিন্তু আমরা তড়িৎ কোষের সঙ্গে যে রোধ যুক্ত থাকে তাকে অভ্যন্তরীণ রোধ বলি, তার মানে এটা কিন্তু হচ্ছে অন্তর্বর্তনী, ঠিক আছে। তো তার ক্ষেত্রেও কিন্তু এই সম্পর্কটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো দেখো এখানে হচ্ছে দুটো তড়িৎ কোষ আছে, তো দুটো তড়িৎ কোষের জন্য আমরা হচ্ছে আলাদা আলাদা করে বের করছি। আচ্ছা, যেটা হচ্ছে E1 তড়িৎ চালক বল বিশিষ্ট তড়িৎ কোষ, এটাকে আমি হচ্ছে প্রথম তড়িৎ কোষ ধরছি, ঠিক আছে। প্রথম তড়িৎ কোষের জন্য আমরা এই সম্পর্ক থেকে রিলেশন পাবো। আচ্ছা, আর দ্বিতীয় তড়িৎ কোষের জন্য আমরা হচ্ছে দ্বিতীয় তড়িৎ কোষ ধরছি, E2 তড়িৎ চালক বল বিশিষ্ট তড়িৎ কোষকে আমরা দ্বিতীয় তড়িৎ কোষ ধরছি, এর জন্য আমরা একটা রিলেশন পাবো। এবার দেখো যে E1 তড়িৎ কোষটা হচ্ছে কার মধ্যে, হচ্ছে কোন দুটো বিন্দুর মধ্যে যুক্ত আছে, এ আর বি বিন্দুর মধ্যে। আচ্ছা, এবার তড়িৎ কোষের ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে বিন্দুটা বা যে এনটা পজিটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত আছে সেটা হচ্ছে উচ্চ বিভবে আছে, আর যে এনটা নেগেটিভ নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত আছে তার সেটা কিন্তু নিম্ন বিভবে আছে। বা এখান থেকে এভাবে দেখো, এখান থেকে হচ্ছে কারেন্ট বেরোচ্ছে, তো তার মানে কোনটা উচ্চ বিভবে আছে? দেখে কিন্তু মনে হচ্ছে যেন এদিক থেকে কারেন্ট বেরোচ্ছে, কিন্তু আসলে না। আমি তো বড় সার্কিটটা কমপ্লিট করে নিই, যেটা আগেই বললাম। তো ধরো হচ্ছে এখান থেকে আই কারেন্ট বেরিয়ে এই সার্কিটের মধ্যে দিয়ে গিয়ে আবার এই পথে প্রবেশ করছে, ঠিক আছে। তো তাহলে কার বিভব বেশি? এ বিন্দুর কিন্তু বিভব বেশি, কারেন্ট কিন্তু এ থেকে সি বিন্দুর দিকে যাচ্ছে। দেখো এখান থেকে কারেন্ট বেরোলো, এর মধ্য দিয়ে গিয়ে এই পথে গিয়ে এদিকে যাচ্ছে, তার মানে হচ্ছে কোন বিন্দুর বিভব বেশি? এ বিন্দুর বিভব বেশি, সি বিন্দুর বিভব কম। কিন্তু যেহেতু আমি সার্কিটটা কমপ্লিট করিনি, তোমাদের কনফিউশন হতে পারে যে সি থেকে এর দিকে যাচ্ছে, তো সি বিন্দুর বিভব বেশি হওয়া উচিত, কিন্তু আসলে কিন্তু নয়। আশা করি এবার বুঝতে পেরেছো ব্যাপারটা, যে আই কারেন্ট এখান থেকে বেরিয়ে ধরো সার্কিটের মধ্য দিয়ে গিয়ে আবার হচ্ছে এই পথে ফিরে আসছে, ঠিক আছে। আর সবসময় মনে রাখবে যে হচ্ছে ধনাত্মক প্রান্তের সঙ্গে বা পজিটিভ টার্মিনালের সঙ্গে যে বিন্দুটা যুক্ত আছে তার কিন্তু বিভব সবসময় বেশি হবে, তাহলে কোনো রকম কনফিউশন হবে না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কার হচ্ছে বিভব, কোন বিন্দুর বিভব বেশি? এ আর সি এর মধ্যে এ বিন্দুর বিভব বেশি, তাহলে
প্রথম তড়িৎ কোষ মানে ইয়ন তড়িৎচালক বল বিশিষ্ট তড়িৎ কোষের জন্য কি হবে, বিভব পার্থক্য কত হবে, ভি মাইনাস ভিসি। আচ্ছা, ইকুয়াল টু কত হবে, দেখো সম্পর্ক দেখো, ই মাইনাস আই আর ওয়ান, অর্থাৎ তড়িৎ কোষের তড়িৎচালক বল মাইনাস তড়িৎ প্রবাহ মাত্রা ইনটু অভ্যন্তরীণ রোধ। আচ্ছা, তো প্রথম তড়িৎ কোষের তড়িৎচালক বল কত আমরা ধরে নিয়েছি E1, তো এখানে হয়ে গেল E1 মাইনাস বর্তনীর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, এখানেও আমি আই পরিমাণ কারেন্ট ধরে নিয়েছি, আই হলো। আচ্ছা, E1 তড়িৎচালক বিশিষ্ট তড়িৎ কোষের বা প্রথম তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ কত, R1, তাহলে কত হয়ে গেল E1 মাইনাস আই R1। আচ্ছা, এবার দ্বিতীয় তড়িৎ কোষ হচ্ছে কোনটা ধরেছি আমি, E2 তড়িৎচালক বল বিশিষ্ট তড়িৎ কোষকে আমি দ্বিতীয় তড়িৎ কোষ ধরেছি। তো এবার হচ্ছে দেখো দ্বিতীয় তড়িৎ কোষটা কোন কোন বিন্দুর মধ্যে যুক্ত আছে, সি আর হচ্ছে ই বিন্দুর মধ্যে, ঠিক আছে। তো এবারে তোমাদের হচ্ছে যেহেতু সার্কিটটা ইনকমপ্লিট আছে, তোমাদের দেখে হয়তো মনে হচ্ছে যে বি থেকে সি এর দিকে কারেন্ট যাচ্ছে, কারণ আমি ডিরেকশনটা এইভাবে দিয়েছি। কিন্তু আবার আগের মতো ভাবো যে সার্কিটটা কমপ্লিট আছে, তাহলে এই হচ্ছে প্রথম তড়িৎ কোষ থেকে কারেন্ট বেরোচ্ছে, বেরিয়ে এই পথে গিয়ে এই পথে গিয়ে এর মধ্যে ঢুকছে। তো তার মানে হচ্ছে কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, কারেন্টটা কিন্তু হচ্ছে এই দিক থেকে এই দিকে যাচ্ছে। আর হচ্ছে আরেকটা যেটা আগেও যেটা বললাম, যে কোনো রকম কনফিউশন হলে মনে রাখবে যে বিন্দুটা পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত আছে তার কিন্তু হচ্ছে বিভব পার্থক্য বেশি হবে। তো সেই অনুযায়ী দেখো পজিটিভ প্রান্তের সঙ্গে কোনটা যুক্ত আছে, সি বিন্দু যুক্ত আছে, তাহলে সি বিন্দুর বিভব পার্থক্য হচ্ছে বিভব বেশি, এবং বি বিন্দুটা নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত আছে, তাই বি বিন্দুর বিভব কম, ঠিক আছে। তো তোমরা শুধু এইটুকুটাই মনে রাখো, নাহলে কিন্তু কনফিউশন হয়ে যাবে যে পজিটিভ এন্ডের সঙ্গে যে বিন্দুটা যুক্ত আছে তার বিভব বেশি, এবং নেগেটিভ প্রান্তের সঙ্গে যে বিন্দুটা যুক্ত আছে তার হচ্ছে বিভব কম, তাহলে তোমরা বিভব পার্থক্য নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, ঠিক আছে। তো সেই অনুযায়ী দেখো এখানে সি বিন্দুর সঙ্গে পজিটিভ এন যুক্ত আছে, বি বিন্দুর সঙ্গে নেগেটিভ এন যুক্ত আছে, তাহলে বিভব পার্থক্য কত হবে, দ্বিতীয় তড়িৎ কোষের জন্য ভিসির বিভব বেশি আর হচ্ছে ভিবির বিভব কম, তাহলে ভিসি মাইনাস ভিবি ইকুয়াল টু কত হবে, একই সূত্র, E1 এখানে হচ্ছে E2 মাইনাস কারেন্ট কত যাচ্ছে I, তড়িৎচালক অভ্যন্তরীণ রোধ হচ্ছে R2, ঠিক আছে। আচ্ছা, তোমরা এখানে এটা বোঝানোর জন্য এইভাবে দেখাতে পারো VA গ্রেটার দেন VC, আর এখানে দেখাতে পারো VC গ্রেটার দেন VB, ঠিক আছে। তো তোমাদের যদি সার্কিট ছাড়া খুব অসুবিধা হয়, তাহলে তোমরা পুরো সার্কিটটা এঁকে নিতে পারো, দিয়ে তোমরা বলতে পারো যে একটা সুইচ দিয়ে দেবে, দিয়ে বলবে যে ধরা যাক বইয়ের বর্তনীর সঙ্গে যুক্ত নেই, তাহলে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না, ঠিক আছে। এবার এই দুটোকে আমি হচ্ছে যোগ করব, এই দুটোকে যোগ করব, তাহলে কত হবে, এই প্লাস ভিসি মাইনাস ভিসি কেটে যাবে, তাহলে কি হবে, ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু কত হয়ে যাবে, E1 প্লাস E2 মাইনাস আই কমন গেল R1 প্লাস R2, এটা পেয়ে গেল, ঠিক আছে। এবার যেভাবে আমি হচ্ছে তুল্যাঙ্ক রোধ ধরেছিলাম বা তুল্য রোধ নির্ণয় করেছিলাম আমরা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, তো একই রকম ভাবে আমি যদি ধরে নিই যেখানে এই তড়িৎ কোষ দুটো কোন কোন বিন্দুর মধ্যে যুক্ত আছে, এ এবং বি বিন্দুর মধ্যে যুক্ত আছে, কত তড়িৎ প্রবাহ যাচ্ছে, আই তড়িৎ প্রবাহ যাচ্ছে, বিভব পার্থক্য কত, ভিএ মাইনাস ভিবি। তো আমি যদি ধরে নিই যে এই হচ্ছে এই দুটো তড়িৎ কোষকে উঠিয়ে আমি হচ্ছে এ এবং বি বিন্দুর মধ্যে, মানে যে দুটো বিন্দুর মধ্যে এই দুটো তড়িৎ কোষ যুক্ত ছিল, আমি শুধুমাত্র এই দুটো তড়িৎ কোষকে উঠিয়ে দিয়ে বা হচ্ছে চেঞ্জ করে দিয়ে আমি কি করেছি, একটা হচ্ছে সিঙ্গেল তড়িৎ কোষ ব্যবহার করেছি, যার তড়িৎচালক বল হচ্ছে ই আর অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর, অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর, ঠিক আছে। কোন কার বিন্দুর মধ্যে যুক্ত করতে হবে, এ এবং বি বিন্দুর মধ্যে কিন্তু যুক্ত করেছি, মানে এই দুটো তড়িৎ কোষকে উঠিয়ে দিয়েছি, তার পরিবর্তে একটা সিঙ্গেল সেল বা তড়িৎ কোষ যুক্ত করেছি, যার তড়িৎচালক বল ই এবং হচ্ছে অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর, আর এর মধ্যে দিয়ে হচ্ছে একই পরিমাণ হচ্ছে তড়িৎ প্রবাহ যাচ্ছে, তাহলে কোনো প্রবলেম নেই, একই পরিমাণ তড়িৎ প্রবাহ যাচ্ছে, বিভব পার্থক্য একই আছে, তাহলে একদম হচ্ছে রোধের মতো ব্যাপারটা ভাবো। তো তাহলে এই যে হচ্ছে যে সিঙ্গেল রোধটা, যে সিঙ্গেল তড়িৎ কোষকে আমি যুক্ত করলাম, এই তড়িৎ কোষকে আমি কি বলবো, তুল্যাঙ্ক তড়িৎ কোষ, তাই তো। তাহলে এখানে আমি লিখবো হচ্ছে ইইকিউ, ইকিউ মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট, তুল্যাঙ্ক তড়িৎ কোষ, আর এখানে যে রোধ পাবো এটাকে আমি কি লিখবো, তুল্যাঙ্ক অভ্যন্তরীণ রোধ। এবার এই যে হচ্ছে তুল্যাঙ্ক তড়িৎ কোষ আমি হচ্ছে যুক্ত করলাম এই দুটোর পরিবর্তে, তো তার জন্য হচ্ছে একই রকম ভাবে এই সূত্র প্রযোজ্য হবে। এবার লিখবো হচ্ছে যে তুল্যাঙ্ক তড়িৎ কোষের জন্য, তুল্যাঙ্ক তড়িৎ কোষের জন্য তুল্যাঙ্ক তড়িৎ কোষের জন্য কত হবে দেখো,
কোন হচ্ছে কোন প্রান্তের কোন বিন্দুর বিভব বেশি, যার সঙ্গে পজিটিভ এনটা যুক্ত আছে। তো এ বিন্দুর বিভব বেশি, বি বিন্দুর বিভব কম, ঠিক আছে, আর কোনো কনফিউশন নেই। VA মাইনাস VB ইকুয়াল টু কত হবে? দেখো সূত্র কি E মাইনাস IR। তো এখানে তড়িৎ চালক বলকে আমি কি ধরে নিয়েছি? E ইকুইভ্যালেন্ট মাইনাস কি হয়ে যাবে? I ইন্টু R। তো I, তো এর মধ্যে যে I পরিমাণ কারেন্ট যাচ্ছে I ধরলাম, আর Rটাকে কি ধরে নিয়েছি? R ইকুইভ্যালেন্ট, কারণ হচ্ছে এদের পরিবর্তে এটা যুক্ত করেছি, সেই জন্য এটাকে হচ্ছে তুল্যাঙ্ক বলছি, যেমন আমরা রোধের ক্ষেত্রে টার্মটা ইউজ করেছিলাম। এবার দেখো এই সমীকরণকে আমি ধরলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ, এবার 2 নম্বর সমীকরণকে আর সেকেন্ডটাকে ধরলাম হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ থেকে আমি কি বলতে পারবো? 1 ও 2 নম্বর সমীকরণ থেকে আমি কি বলতে পারবো? দুটোই VA মাইনাস VB এর সঙ্গে সমান। তাহলে আমি হচ্ছে যদি কম্পেয়ার করি তাহলে কি বলতে পারবো? EQ ইকুয়াল টু E1 প্লাস E2, এবং I তো কেটে যাবে, তাহলে কি হবে? REQ ইকুয়াল টু R1 প্লাস R2। তো তার মানে আমরা কি দেখলাম? যদি দুটো তড়িৎ কোষকে আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করি তাহলে তুল্যাঙ্ক তড়িৎচালক বল, বা এটাকে তুল্যাঙ্ক তড়িৎচালক, এটাকে আমরা কি বলবো? তুল্য তড়িৎচালক বল বা তুল্যাঙ্ক তড়িৎচালক বল, তুল্যাঙ্ক তড়িৎচালক বল। বা তোমাদের যদি তুল্যাঙ্কটা আমরা তো অসুবিধা হয়, তোমরা হচ্ছে মনে রাখতে পারো মোট তড়িৎচালক বল, ঠিক আছে, একই কিন্তু বোঝাবো। মোট তড়িৎচালক বল কত হলো? E1 প্লাস E2, অর্থাৎ তড়িৎচালক বল দুটোর সমষ্টির সমান। আচ্ছা, এবং এখানে যেটা REQ পেলাম, এটা কি হচ্ছে? এটা হচ্ছে তুল্যাঙ্ক তড়িৎচালক হচ্ছে অভ্যন্তরীণ রোধ, বা এটাকে বলতে পারি মোট অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে, তুল্যাঙ্ক অভ্যন্তরীণ রোধ বা হচ্ছে মোট অভ্যন্তরীণ রোধ, এইভাবেও বলতে পারি। তো দেখো দুটো তড়িৎ কোষকে আমি শ্রেণী সমবায়ে যুক্ত করলাম, তার ফলে তাদের তুল্যাঙ্ক তড়িৎচালক বল বা হচ্ছে মোট তড়িৎচালক বল কত হলো? দুটো তড়িৎ কোষের তড়িৎচালক বলের সমষ্টির সমান, ঠিক আছে। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হবে? একাধিক তড়িৎ কোষকে যুক্ত করলে কি হবে? তড়িৎচালক বল বৃদ্ধি পাবে। আচ্ছা, এবং অভ্যন্তরীণ রোধ কত হলো? মোট অভ্যন্তরীণ রোধ কত হলো? তড়িৎ কোষ দুটোর অভ্যন্তরীণ রোধের সমষ্টির সমান। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এবার এরকম উদাহরণ আমরা বাস্তবে কোথায় দেখতে পাই? আমরা কিন্তু টর্চের মধ্যে, আমরা হচ্ছে রিমোটের মধ্যে বা হচ্ছে টর্চের ক্ষেত্রেও কিন্তু আমরা একই রকম হচ্ছে বৈশিষ্ট্য দেখতে পাই। টর্চের মধ্যে বা রিমোটের মধ্যে তড়িৎ কোষের যে কিন্তু সমবায় ব্যবহার করা হয়, কারণ একটার বেশি মানে আমি বললাম সমবায়। তো সেখানে কোন সমবায় ব্যবহার করা হয়? টর্চের মধ্যে কিন্তু এইভাবে পরপর থাকে না, কিভাবে থাকে সেখানে দেখে নি। সেটা ধরে নাও এটা হচ্ছে একটা ব্যাটারি, এবার ব্যাটারি দেখবে হচ্ছে একটা হচ্ছে ধাতব একটা অংশ থাকে, এদিকটা এটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, আর তো ব্যাটারি, তো রিমোটের ব্যাটারির ক্ষেত্রে বা টর্চের ব্যাটারির মধ্যে এইভাবে যুক্ত থাকে। ধরো দুটো তড়িৎ কোষ, দেখবে একটার হচ্ছে একটা যেদিকে থাকে অন্যটা হচ্ছে উল্টো দিকে থাকে, মানে ধাতব অংশ যদি পজিটিভ হয় তাহলে এটা নেগেটিভ, আর এটা ধাতব অংশ এদিকটা পজিটিভ, এটা নেগেটিভ, এইভাবে যুক্ত থাকে। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। একটা হচ্ছে যেদিকে থাকে, মানে একটা ব্যাটারির হচ্ছে মুখটা যেদিকে থাকে, অন্য ব্যাটারির মুখটা তো উল্টো দিকে থাকে, ঠিক আছে। তো এবার কি হয় দেখো, এখানে দেখো কিভাবে যুক্ত আছে, একটা তড়িৎ কোষের পজিটিভ এন্ডের সঙ্গে অন্য তড়িৎ কোষের নেগেটিভ এন্ড যুক্ত আছে। তারপরে এটা কি সমবায় হলো? এটা কিন্তু শ্রেণী সমবায় হলো। যেমন এখানে বললাম একটা পজিটিভের সঙ্গে, একটা তড়িৎ কোষের পজিটিভের সঙ্গে অন্য তড়িৎ কোষের নেগেটিভ, বা একটা নেগেটিভের সঙ্গে অন্যটার পজিটিভ, এটাকে আমরা কি বলি? শ্রেণী সমবায়। তার মানে টর্চের ক্ষেত্রেও কিন্তু এরকম থাকে, ঠিক আছে, এই দুটো একসঙ্গে কানেক্টেড থাকে, পজিটিভ নেগেটিভ। আচ্ছা, এবার এইদিকে এই দুটো কি থাকে? এই দুটোর সঙ্গে কিন্তু টর্চের যে সার্কিট থাকে সেটা যুক্ত থাকে, ঠিক আছে, একটা পজিটিভ অন্যটার নেগেটিভ। এখানে পরপর এইভাবে পরপর করে এইভাবে থাকছে না, এখানে কিভাবে থাকছে? মেরুগুলো হচ্ছে পাশাপাশি থাকছে না, এইভাবে উপর নিচে উল্লম্ব ভাবে থাকছে, ঠিক আছে, পজিটিভ নেগেটিভ একসঙ্গে কানেক্টেড হলো। আর এটা হচ্ছে টর্চের সার্কিটটা, এবার সার্কিটের সঙ্গে যুক্ত থাকছে। বোঝা গেছে? শ্রেণী সমবায়ের হচ্ছে বাস্তব উদাহরণ। আচ্ছা, এবার তার মানে হচ্ছে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে এই দুটোর পরিবর্তে আমি যদি n সংখ্যক, ঠিক আছে, n সংখ্যক তড়িৎ কোষকে যদি শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, ঠিক আছে, এবার ওটা লিখছি যে যদি ই তড়িৎচালক বল, যদি ই তড়িৎচালক বল এবং আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট n সংখ্যক তড়িৎ কোষকে
বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। আমরা এখানে দুটোর জন্য বের করেছিলাম। এবার এরকম যদি n সংখ্যক থাকে তাহলে আমরা এই সম্পর্ক থেকে খুব ইজিলি বলতে পারবো শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। তবে তুল্য তড়িৎচালক বল বা মোট তড়িৎচালক বল কত হবে? মোট তড়িৎচালক বল কত হবে? দেখো এখানে কি পেলাম, তড়িৎচালক বলগুলো সমষ্টির সঙ্গে সমান হবে। তাহলে ই প্লাস ই প্লাস ই এরকম কতদূর পর্যন্ত চলবে? n সংখ্যক ডট ডট n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে কত হবে? n ই হয়ে যাবে, তাই তো? একই রকম যদি হচ্ছে তড়িৎচালক বল বিশিষ্ট থাকে তাহলে হচ্ছে n ই হয়ে যাবে। আর যদি একটা E1 অন্যটার E2 যদি এরকম থাকে তাহলে শুধুমাত্র যোগ যোগ হতে হতে যাবে, E1 প্লাস E2 প্লাস E3 এরকম ভাবে যোগ হতে হতে যাবে। আর এক্ষেত্রে হচ্ছে মোট অভ্যন্তরীণ রোধ বা তুল্য অভ্যন্তরীণ রোধ কত হবে? আর এটা কিন্তু আমি বহির্বর্তনীর সঙ্গে যুক্ত করিনি, ঠিক আছে? সেই অবস্থায় কিন্তু ধরছি, এটা কিন্তু মাথায় রাখবে। মোট অভ্যন্তরীণ রোধ কত হয়ে যাবে? দেখো এখানে সূত্রটা R1 প্লাস R2। তো যদি প্রত্যেকটার আলাদা আলাদা হতো তাহলে কি হতো? R1 প্লাস R2 প্লাস R3 এরকম ডট ডট চলতেই থাকতো। কিন্তু এখানে আমি ধরে নিয়েছি যে প্রত্যেকটা তড়িৎচালক বল E আর অভ্যন্তরীণ রোধ হচ্ছে R, প্রত্যেকটার R। তাহলে কত হবে? তাহলে n সঙ্গে কত হবে? n সংখ্যকে কত হবে? R প্লাস R প্লাস R প্লাস ডট 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 এ আপ টু n টার্মস, তাহলে কত হয়ে যাবে? nr, ঠিক আছে? তো তোমরা যদি n সংখ্যক দিক, 100টা দিক, 500টা দিক, যতগুলো দিক আমরা এই সূত্রের সাহায্যে বুঝতে পারবো। n হচ্ছে নাম্বারটা, তোমরা যদি 5টা বলো তাহলে কত হবে? 5e। অভ্যন্তরীণ রোধ কত হয়ে যাবে? 5r, যদি প্রত্যেকের হচ্ছে r হয়, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো, খুব সিম্পল ব্যাপার। তো এটা আমরা হচ্ছে রোধের ধারণা থেকে বের করলাম, ঠিক আছে? বুঝে গেছে ব্যাপারটা? এবার দেখো, তার মানে আমরা n সংখ্যক তড়িৎ কোষ যদি শ্রেণী সমবায়ে যুক্ত থাকে তাহলে মোট তড়িৎচালক বল বের করলাম বা তুল্য তড়িৎচালক বল বের করলাম এবং মোট অভ্যন্তরীণ রোধ বের করলাম, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা হচ্ছে যে এই ক্ষেত্রে যেটা বের করেছিলাম দুটি তড়িৎ কোষের জন্য, তো একই রকম E1 প্লাস E2 হয়েছিল আর অভ্যন্তরীণ রোধ, মোট অভ্যন্তরীণ রোধ R1 প্লাস R2 হয়েছিল। তো এবার ভালো করে ভেবে দেখো, এই যে প্রথম ক্ষেত্রে আমরা দুটো কোষের জন্য বের করেছিলাম, এই ক্ষেত্রে কি হচ্ছিল? দুটো তড়িৎ কোষে কি হয়েছিল হচ্ছে তাদের হচ্ছে মেরু সে মানে একই দিকে ছিল, মানে হচ্ছে পজিটিভ মেরু হচ্ছে বাম দিকে, নেগেটিভ মেরু ডান দিকে। তার ফলে এই তড়িৎ কোষ থেকে কারেন্টটা কোন দিকে যাচ্ছিল? এই দিকে। এই তড়িৎ কোষ থেকে কারেন্টটা কোন দিকে যাচ্ছিল? এই দিকে। তার ফলে তুল্য রোধ কি হয়েছিল? প্লাস হয়েছিল। আর অভ্যন্তরীণ রোধ তো সবসময় প্লাসই হবে, কারণ বুঝতে পারছি আমরা যে অভ্যন্তরীণ রোধ দুটো কিন্তু শ্রেণী সমবায়ে আছে, সেই জন্য R1 প্লাস R2 হবে, ঠিক আছে? তো যখন এইভাবে যুক্ত থাকবে মানে একই দিকে হচ্ছে পজিটিভ মেরুগুলো দেখো দুটোই হচ্ছে বাম দিকে আর নেগেটিভ মেরুগুলো ডান দিকে, তখন আমরা কি বলবো? সেম পোলারিটি বা মেরুবর্তিতা সমান। বোঝা গেছে? এই তড়িৎ কোষ থেকেও বাম দিকে যাচ্ছিল এবং এই তড়িৎ কোষ থেকেও বাম দিকে যাচ্ছিল, তার ফলে একই দিকে যাচ্ছিল। তার ফলে মোট তড়িৎচালক বল বৃদ্ধি পেয়েছিল, তার ফলে মোট বিভব পার্থক্য বৃদ্ধি পাবে এবং তার ফলে কি হবে? মোট হচ্ছে কারেন্টও বৃদ্ধি পাবে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। এবার খুব ভালো করে দেখো, এবার একটা তড়িৎ কোষকে যদি আমি উল্টো করে দিই, মানে আমি ভুলবশত বা ধরো যে কোনো ভাবে আমি একটা তড়িৎ কোষকে যদি উল্টো করে দিই, উল্টো করে দেওয়া মানে কি? এর প্রথমে পজিটিভ তারপরে নেগেটিভ ছিল, আমি ধরো ভুল করে প্রথমে নেগেটিভ তারপরে পজিটিভ করে দিলাম, এইরকম করে দিলাম। এবার তাহলে কি হলো দেখো, এবার কিন্তু পোলারিটি সেম নেই। দেখো প্লাস মাইনাস, প্রথমে প্লাস তারপরে মাইনাস, তারপরে দেখো আবার মাইনাস তারপরে প্লাস, মানে বাম দিকে আগে হচ্ছে বাম দিক গুলো হচ্ছে পজিটিভ ছিল, ডান দিক গুলো নেগেটিভ ছিল। এবার দেখো চেঞ্জ হয়ে গেছে, উল্টো হয়ে গেছে, মানে আমি একটা তড়িৎ কোষকে উল্টো করে যুক্ত করে দিয়েছি ভুল করে। তাহলে এবার কি বলবো? তাহলে বলবো হচ্ছে রিভার্স পোলারিটি, এটাকে বলবো রিভার্স পোলারিটি। তো এইভাবে যদি একটা তড়িৎ কোষকে আমি উল্টো করে দিই তার ফল কি হবে? এবার ভেবে দেখো, E1 তড়িৎচালক বল বিশিষ্ট তড়িৎ কোষটা কি করবে? কারেন্টকে কোন দিকে পাঠাবে? এই দিকে পাঠাবে, পজিটিভ থেকে নেগেটিভ। আবার E2 তড়িৎচালক বল বিশিষ্ট তড়িৎ কোষটা কারেন্টকে কোন দিকে পাঠাবে? এই দিক থেকে এদিকে পাঠাবে, পজিটিভ থেকে নেগেটিভ। তো তার ফলে কি হবে? মোট তড়িৎচালক বল কমে যাওয়া উচিত, কারণ এবার E1 আর E2 এর মধ্যে যে দুটো বড় হবে তার উপরে নির্ভর করবে যে মোট তড়িৎচালক বলের প্রবাহটা বা মোট কারেন্টের প্রবাহটা কোন দিকে হবে। বোঝা গেছে? একই বর্তনীতে কারেন্টটা তো দুটো বিপরীত দিকে যাবে না, কারেন্ট একটা নির্দিষ্ট দিকেই যাবে। এবার কি হবে? এবার ব্যাপারটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এবার
E1 তড়িৎচালক বল বিশিষ্ট তড়িৎ কোষটা কারেন্ট কোন দিকে পাঠাচ্ছে? লেফট সাইডে। E2 তড়িৎচালক বল বিশিষ্ট তড়িৎ কোষটা কারেন্ট কোন দিকে পাঠাচ্ছে? রাইট সাইডে। এবার এই দুটোর মধ্যে এবার যদি আমি তুল্য হচ্ছে তড়িৎচালক বল বের করি, এবার ভাবো কি হবে। প্রথমে হচ্ছে কি ছিল, দুটোই বাম দিকে যাচ্ছিল, তো আমি দুটোকে পজিটিভ ধরেছিলাম। এবার একটা বাম দিকে যাচ্ছে, E1 টা সেম আছে, তো E1 কে যদি আমি প্লাস ধরি, তাহলে এবার E2 কে কি ধরবো? E2 কে তো আমি মাইনাস ধরবো না। আগে দুটো একই দিকে যাচ্ছিল, দুটোকে প্লাস ধরছিলাম, মানে আমি বাম দিকটাকে হচ্ছে এইভাবে মানে অ্যান্টি ক্লকওয়াইজকে আমি হচ্ছে পজিটিভ ধরেছিলাম। এবার তো ক্লকওয়াইজ যাচ্ছে, ডান থেকে বামে যাচ্ছে, এবার তোরা কি ধরবো? এটাকে এর তড়িৎচালক বলকে আমি কি ধরবো? মাইনাস ধরবো। তার ফলে যদি একটা তড়িৎ কোষকে উল্টো করে যুক্ত করা হয় বা উল্টে দেওয়া হয়, তাহলে তড়িৎচালক বল কি হবে? কমে যাবে, এবং তার ভ্যালু কত হবে? E1 মাইনাস E2। আচ্ছা, এখানে E1 মাইনাস E2 একটা ব্যাপার আছে, আর এখানে ইকুয়েশনটা কি হয়ে যাবে? একই রকম ভাবে E1 মাইনাস E2 হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু অভ্যন্তরীণ রোধ কি চেঞ্জ হবে? না, অভ্যন্তরীণ রোধ কিন্তু চেঞ্জ হবে না। তার কারণ কারেন্ট যেভাবে যাক, যে পথে কারেন্ট যাক না কেন, অভ্যন্তরীণ রোধ কিন্তু কারেন্টকে বাধা দেবে। আর যেহেতু রোধ দুটো শ্রেণী সমবায়ে যুক্ত আছে, তাই এদের ক্ষেত্রে কিন্তু R1 মাইনাস R2 হবে না। কারণ মোট অভ্যন্তরীণ রোধ কি করবে? মিলিতভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে। কারেন্ট কোন দিকে যাচ্ছে, তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে, তার সঙ্গে কিন্তু হচ্ছে রোধের কোনো হচ্ছে সম্পর্ক নেই। রোধ কি করবে? বাধা দেওয়ার চেষ্টা করবে। কারেন্ট যেদিকে যাক না কেন তাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, এটাই হচ্ছে রোধের কাজ। তো অভ্যন্তরীণ রোধ কিন্তু প্লাসই থাকবে, আগে যা ছিল তাই থাকবে। কিন্তু যদি একটা তড়িৎ কোষের পোলারিটি রিভার্স করে দেওয়া হয়, মানে উল্টো করে যুক্ত করা হয়, তাহলে তুল্য তড়িৎচালক বল কি হবে? কমে যাবে। আচ্ছা, এবার এই যে E1 মাইনাস E2 যে আমি লিখলাম, তো ধরো এখানে আমি ধরে নিয়েছি E1 গ্রেটার দেন E2, মানে ধরো E1 সমান সমান হচ্ছে 5 ভোল্ট, ঠিক আছে, আর E2 সমান সমান হচ্ছে ধরো 3 ভোল্ট। তাহলে কি হবে? E1 মাইনাস E2 হবে, ঠিক আছে। মানে 5 ভোল্ট হচ্ছে 5 ভোল্ট তড়িৎচালক বল এদিকে যাচ্ছে, 3 ভোল্ট তড়িৎচালক বল এদিকে যাচ্ছে, মোট তড়িৎচালক বল কি হবে? কমে যাবে। 5 মাইনাস 3 2 হয়ে যাবে। এবার যদি আমি উল্টো ধরতাম, E1 ধরতাম হচ্ছে 3 ভোল্ট আর E2 ধরতাম হচ্ছে 5 ভোল্ট, তাহলে আমি কি লিখতাম? তাহলে লিখতাম E2 মাইনাস E1, ঠিক আছে। তখন E2 গ্রেটার দেন E1 হতো, বুঝা গেছে? তো E2 মাইনাস E1 হবে কিনা, বা মোট তড়িৎচালক বল কি হবে, সেটা তড়িৎচালক বল দুটোর মানের উপর নির্ভর করবে। আগে যেমন হচ্ছে 5 আর 3 8 হতো, এবার 5 আর 3 কত হয়ে যাবে? বিয়োগ হয়ে 2 হয়ে যাবে। বুঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এবার হচ্ছে বাস্তব উদাহরণ ভাবো। আমরা যখন কোনো হচ্ছে রিমোটের ক্ষেত্রে বা কোনো টর্চের ক্ষেত্রে আমি যদি একটা তড়িৎ কোষকে যদি উল্টো করে যুক্ত করে দিই, তাহলে কি হয়? তাহলে কোনো তড়িৎ প্রবাহ পাই না। তার কারণ আমরা রিমোটের বা টর্চের ব্যাটারিতে ক্ষেত্রে কিন্তু একই তড়িৎচালক বল বিশিষ্ট দুটো তড়িৎ কোষ ব্যবহার করি। ধরো হচ্ছে একটা হচ্ছে 1.5 ভোল্টের ব্যাটারি তড়িৎ কোষ, সরি, আর একটা হচ্ছে 1.5 ভোল্টের তড়িৎ কোষ। এবার যদি একটাকে উল্টো করে যুক্ত করি, তাহলে এদের তুল্য তড়িৎচালক বল কত হবে? E1 মাইনাস E2 বা E2 মাইনাস E1, এখানে দুটোই সমান, ঠিক আছে। তো E1 মাইনাস E2 আমি করছি, বা E2 মাইনাস E1, দুই ক্ষেত্রে তুল্য তড়িৎচালক বল কত হবে? 1.5 মাইনাস 1.5 কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো সেই জন্যই কিন্তু রিমোটের হচ্ছে ক্ষেত্রে বা টর্চের ক্ষেত্রে, বা যেহেতু আমরা দুটো সমান তড়িৎচালক বল বিশিষ্ট তড়িৎ কোষ ব্যবহার করি, তাই যে কোনো একটাকে যদি আমি রিভার্স করে দিই বা উল্টো করে যুক্ত করি, তার ফলে কিন্তু তুল্য তড়িৎচালক বল কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার ফলে তুল্য বিভব পার্থক্য 0 হয়ে যাবে। তার ফলে কিন্তু কোনো কারেন্ট প্রবাহিত হবে না। এই জন্যই আমাদের একটা তড়িৎ কোষকে উল্টো করে যুক্ত করলে রিমোট বা হচ্ছে ব্যাটারি কাজ করে না, মানে আমরা কোনো তড়িৎ প্রবাহ পাই না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো জিনিসটাকে খুব সহজ করে এক কথায় কি মনে রাখবে, যদি পোলারিটি সেম হয়, পোলারিটি সেম বলতে একটা পজিটিভের সঙ্গে অন্যটার নেগেটিভ, বা একটা নেগেটিভের সঙ্গে অন্যটার পজিটিভ যুক্ত থাকে, তাহলে পোলারিটি সেম, তাহলে তড়িৎচালক বল কি হবে? যুক্ত হবে, প্লাস হবে। এবার রিভার্স পোলারিটি মানে কি করে সার্কিট দেখে কিভাবে চিনতে পারবে? দেখো, একটা নেগেটিভের সঙ্গে আরেকটা নেগেটিভ, বা একটা পজিটিভের সঙ্গে আরেকটা পজিটিভ যদি যুক্ত থাকে, তাহলে বুঝবে যে পোলারিটি রিভার্স করা হয়েছে, মানে একটা তড়িৎ কোষকে উল্টে দেওয়া হয়েছে, ঠিক আছে। তখন তড়িৎচালক বল কি হয়ে যাবে? মাইনাস হবে। কোনটা থেকে কোনটা হবে? বেশি মাইনাস কমটা হবে, বোঝা গেছে? কিন্তু মোট অভ্যন্তরীণ রোধ কিন্তু সেম থাকবে, কারণ অভ্যন্তরীণ রোধ কিন্তু কাজ হচ্ছে তড়িৎ প্রবাহকে বাধা দেওয়া। তড়িৎ প্রবাহ যে কোনো দিকে যাক না কেন, অভ্যন্তরীণ রোধ কিন্তু বাধা দিয়ে যাবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো এটা একটা স্পেশাল কেস ছিল, এটা খুব ভালো করে মনে রাখবে। এবার এখান থেকেই হচ্ছে এবার আমরা এই তত্ত্বের উপর ভিত্তি করে আমরা হচ্ছে আরেকটা নতুন কনসেপ্ট পাবো। এটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এবার আমি যদি ধরে নিই যে n সংখ্যক তড়িৎ কোষ শ্রেণী সমবায়ে যুক্ত আছে, ঠিক আছে। n সংখ্যক তড়িৎ কোষ শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তো সেক্ষেত্রে কি হবে এবার দেখে নিই, খুব ভালো করে দেখো, কারণ গাণিতিক সমস্যা সমাধানের জন্য কিন্তু এই কনসেপ্টটা দরকার। তো
তো ধরে নাও n সংখ্যক তড়িৎ কোষ বিশিষ্ট একটা সমবায় শ্রেণী সমবায়ে যুক্ত আছে। কিভাবে যুক্ত আছে? আমি প্রথমে এনটাকে একটা নাম্বার দিয়ে বুঝাচ্ছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আমি ধরে নিচ্ছি অভ্যন্তরীণ রোধটা রাখলাম না, অভ্যন্তরীণ রোধটা একবারে বলে দেব। কটা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা আছে। ঠিক আছে, তো আমি ধরলাম হচ্ছে 8টা তড়িৎ কোষ নিয়ে 8টা তড়িৎ কোষ শ্রেণী সমবায়ে যুক্ত আছে, আমি ধরে নিয়েছি এরকম। আচ্ছা, এবার প্রত্যেকের ধরলাম তড়িৎ চালক বল সেম, যেটা লিখে নি হচ্ছে 8টি তড়িৎ কোষ, 8টি তড়িৎ কোষ কিভাবে যুক্ত আছে? শ্রেণী সমবায়। ঠিক আছে, এবার প্রত্যেক তড়িৎ কোষের বা প্রত্যেকের তড়িৎ চালক বল কত? প্রত্যেকের তড়িৎ চালক বল ধরছি ই। আচ্ছা, এবার প্রত্যেকের অভ্যন্তরীণ রোধ ইন্টারনাল রেজিস্ট্যান্স কত ধরছি? আর ধরে নিচ্ছি। ঠিক আছে, যদি যদি প্রত্যেকের আলাদা আলাদা হয় তাহলে আমরা বের করতে পারবো। আমি বোঝানোর সুবিধার জন্য, এই কনসেপ্টটা আমাদের বোঝানোর জন্য আমি একই ধরে নিচ্ছি। ঠিক আছে, এবার এবার খুব ভালো করে বোঝো, আমি হচ্ছে একটা তড়িৎ কোষ কি করলাম? উল্টে দিলাম। ঠিক আছে, ধরো এই যে আমি গোল দিয়ে হচ্ছে মার্ক করলাম, এই তড়িৎ কোষটাকে আমি উল্টে দিয়েছি। এটা কি করে সার্কিট থেকে বুঝতে পারবে? দেখো প্রত্যেক ক্ষেত্রে দেখো, এর মাইনাসের সঙ্গে এর প্লাস, এর মাইনাসের সঙ্গে পরেরটার প্লাস, এর প্লাসের এর মাইনাসের সঙ্গে পরেরটার প্লাস, এর মাইনাসের সঙ্গে পরেরটার প্লাস, এর মাইনাসের সঙ্গে পরেরটার হচ্ছে প্লাস যুক্ত হওয়া উচিত ছিল, তাহলে বলতাম শ্রেণী সমবায়। কিন্তু এখানটাতে দেখো এর নেগেটিভের সঙ্গে এর হচ্ছে নেগেটিভ মেরু যুক্ত হয়ে গেছে, আবার এর পজিটিভের সঙ্গে এর পজিটিভ মেরু যুক্ত হয়ে গেছে। তার মানে এইটা কি আছে? এই কোষটা হচ্ছে রিভার্স করা হয়েছে, বা এই কোষটার হচ্ছে উল্টো করে যুক্ত করা হয়েছে ভুলবশত। তারপর এটা ক্ষেত্রে দেখো এর মাইনাসের সঙ্গে এর প্লাস, তার মানে এটা ঠিকই আছে। তো তোমরা এইভাবে সার্কিট থেকে বুঝতে পারবে কোনটাকে রিভার্স করা হয়েছে কিনা। ঠিক আছে, বা তোমাকে গাণিতিক সমস্যার ক্ষেত্রে বলেই দিবে যে একটাকে রিভার্স করা হয়েছে। তো আমি ধরে নিলাম এই যে হচ্ছে চিহ্নিত করলাম, গোল দিয়ে আমি হচ্ছে মার্ক করেছি, এটাকে উল্টো করে যুক্ত করা হয়েছে। এবার ভাবো যে হচ্ছে এদের মানে হচ্ছে এই সমবায়ের তুল্য তড়িৎচালক বল কত হবে দেখি। তুল্য তড়িৎচালক বল, আচ্ছা মোট হচ্ছে 8টা তড়িৎ কোষ আছে। তো যদি প্রত্যেকে যদি হচ্ছে একইভাবে থাকতো, বা যদি কোনো একটা উল্টানো থাকতো না, নর্মাল থাকতো, মানে পোলারিটি সেম থাকতো, তাহলে কত হতো? প্রত্যেকে যদি ই হয় তাহলে 8টার কত হবে? 8e হওয়া উচিত ছিল। কিন্তু এবার আমি একটার পোলারিটি চেঞ্জ করে দিয়েছি। তাহলে এবার কি করবো? ধরো এর পোলারিটি হচ্ছে ই, এর এর তড়িৎচালক বল ই, এর তড়িৎচালক বল ই, এরও ই, এরও ই, এরও ই, এরও ই, এরও ই। কিন্তু যেটা হচ্ছে রিভার্স করেছি আমি, বা যে তড়িৎ কোষটাকে আমি উল্টো করে যুক্ত করেছি, তার তড়িৎচালক বলকে কি আমি ই ধরতে পারবো না? কারণ এদের হচ্ছে ই মানে প্লাস ই ধরেছি, তার মানে এর কি ধরবো? এর হচ্ছে মাইনাস ই ধরবো। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? যেটাকে আমি উল্টো করে দিয়েছি তার তড়িৎ কোষও কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এবার খুব ভালো করে বুঝো, এই একটা নেগেটিভ আর একটা পজিটিভ কি হবে? কেটে যাবে। তো তার মানে এখন হচ্ছে তুল্য তড়িৎচালক বল কত হলো? 1 2 3 4 5 6টা। তার মানে যদি একটা তড়িৎ কোষকে যদি আমি হচ্ছে উল্টে দিই, তার জন্য কি হচ্ছে? সেটা হচ্ছে আরেকটা তড়িৎ কোষের তড়িৎচালক বলকেও হচ্ছে প্রশমিত করছে। বোঝা গেল? একটাকে যদি মাইনাস ই করি, অন্যটাও কি হচ্ছে? মাইনাস ই প্লাস ই কেটে যাচ্ছে। তো যদি সমতড়িৎচালক বল বিশিষ্ট বলে দেয়, তাহলে কি হবে? যতগুলো যুক্ত থাকবে, দেখো প্রথমে হওয়া উচিত ছিল 8e, কিন্তু এবার কত হয়ে গেছে? 6e। তার মানে হচ্ছে কটা কমে গেছে? মানে আমরা বলতে পারি হচ্ছে দুটো কমে গেছে, তাই তো? তাহলে আমরা 6e পেয়েছি। এখন তুল্য তড়িৎচালক বল বা মোট তড়িৎচালক বল কত হয়ে গেছে? 6e। তার মানে একটার জন্য কটা কমছে? দুটো কমছে। ঠিক আছে, আচ্ছা এবার আবার বুঝো যে হচ্ছে এবার ধরো 1 2 3 4 5 6টা নিয়েছি। আচ্ছা এবার ধরো আমি যদি 6টা নিতাম, ঠিক আছে, এবার হচ্ছে আমি ধরো মোট হচ্ছে 6টা তড়িৎ কোষ নিতাম। এবার আমি যদি 6টা নিতাম, তো তাহলে কি হতো? তাহলে মোট কত হওয়া উচিত ছিল? 6e হওয়া উচিত ছিল। কিন্তু একটাকে যদি আমি চেঞ্জ করে দিই তাহলে কত হবে? এবার দেখো, একটাকে চেঞ্জ করলে ওটা কি করবে? তার সঙ্গে আরেকটাকে হচ্ছে কেটে দিবে।
বা একটাকেও প্রশমিত করবে। এবার তবে হচ্ছে কটা মোট তড়িৎচালক বল কত হবে, 1 2 3 4, এবার কত হবে 4e হবে, তাই তো। তবে 6টা নিলে মোট তড়িৎচালক বল কত হচ্ছে, 4e হচ্ছে। তো এখানেও দেখো হিয়ারতে কিভাবে আসছে, মোট হওয়ার কথা ছিল 6e, একটার জন্য কমে গেছে 2e, তার ফলেই হচ্ছে 4e আসছে। তো তার মানে এই যে হচ্ছে আমরা একটা সিরিজ পাচ্ছি বা একটা যে কম্বিনেশন পাচ্ছি, তো তার মানে এখান থেকে আমি বলতে পারবো যে হচ্ছে n সংখ্যক সদৃশ কোষকে, আচ্ছা মোট অভ্যন্তরীণ রোধের কিন্তু কোনো পরিবর্তন হবে না, মোট অভ্যন্তরীণ রোধ হচ্ছে কত হয়ে যাবে, প্রথম ক্ষেত্রে 8R হয়ে যাবে, আর হচ্ছে 6টা ব্যবহার করলে 6R হয়ে যাবে, অভ্যন্তরীণ রোধ আনচেঞ্জ থাকবে। এবার তাহলে আমরা হচ্ছে ফর্মুলাটা কি বলতে পারি, n সংখ্যক সদৃশ কোষকে, সদৃশ বলতে প্রত্যেকের তড়িৎচালক বল সমান, শ্রেণী সমবায়ে যুক্ত করলে, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, মোট তড়িৎচালক বল বা তুল্য তড়িৎচালক বল যাই বলবে, মোট তড়িৎচালক বল বা তুল্য তড়িৎচালক বল কত হবে। এবার কিভাবে লিখতে পারবো আমি, n-2 ইন্টু e, এভাবে লিখতে পারবো। দেখো n সমান কি, যে কোনো একটা সংখ্যা। এবার তুমি n সমান সমান হচ্ছে, আমরা প্রথমে কত নিয়েছিলাম, 8 নিয়েছিলাম। তো 8টা তড়িৎ কোষ থাকলে সে হচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত করলে মোট তড়িৎচালক বল হবে, যখন কি হবে, যখন হচ্ছে একটাকে আমরা রিভার্স করে দিয়েছি। তো একটাকে রিভার্স করলে কি হবে, আমরা সাধারণ সূত্র কি বলতে পারি, n-2 ইন্টু e, কারণ এখানে তুমি যদি n সমান সমান 8 বসাও তাহলে মোট তড়িৎচালক বল কত হয়ে যাবে, এটা 8-2 6e হয়ে যাবে, যেটা আমাদের আগে এসেছিল। এবার আমি যদি 6টা তড়িৎ কোষ নিতাম সদৃশ, মানে প্রত্যেকের তড়িৎচালক বল e, এরকম যদি আমি একটাকে উল্টে দিতাম তাহলে কত হতো, এবার এখানে ভাবো, মোট হচ্ছে 6, একটাকে উল্টে দিলে কত হতো, 6-2 ইন্টু e, তাহলে কত হয়ে যেত, 4e হয়ে যেত। তার মানে এটা কিন্তু তোমরা সূত্রটা মনে রাখবে, যে যদি n সংখ্যক সদৃশ কোষকে, মানে n সংখ্যক তড়িৎ কোষ যাদের প্রত্যেকের তড়িৎচালক বল e বা একই, তাদের যদি একটাকে যদি হচ্ছে রিভার্স করে দেওয়া হয় তাহলে কি হবে, তার জন্য তড়িৎচালক বল কিন্তু দুটোর সমান কমে যাবে। এটা হচ্ছে সাধারণ সূত্র, n-2 ইন্টু e। আচ্ছা এবার তোমাকে যদি বলে যে এক সংখ্যক, ঠিক আছে, আর একটাও সূত্র মতো করবো, এক সংখ্যক তড়িৎ কোষকে বিপরীতভাবে যুক্ত করলে, এক সংখ্যক তড়িৎ কোষকে বিপরীতভাবে যুক্ত করলে, মানে টোটাল n সংখ্যক ছিল, তার মধ্যে এক সংখ্যক তড়িৎ কোষকে আমি বিপরীতভাবে যুক্ত করেছি। প্রথমে এই সূত্রটার ক্ষেত্রে আমি একটা করেছিলাম, এবার এই সূত্রটার ক্ষেত্রে আমি এক সংখ্যক তড়িৎ কোষকে বিপরীতভাবে যুক্ত করেছি, তাহলে মোট তড়িৎচালক বল কত হয়ে যাবে, তাহলে মোট তড়িৎচালক বল হবে কত হবে, n-2x ইন্টু e, এটা বলতে পারবো। দেখো প্রথমে যেটা করেছি এটা হচ্ছে একটা তড়িৎ কোষকে বিপরীতভাবে যুক্ত করলে কত হবে, n-2 ইন্টু e। আর তোমাকে যদি বলে দেয় যে অসংখ্য বলে দেয়, 2টো 3টা 4টা যতগুলো তড়িৎ কোষকে বলুক তোমাকে বিপরীতভাবে যুক্ত করা হয়েছে, তো আমি ধরে নিয়েছি এক সংখ্যক তড়িৎ কোষকে বিপরীতভাবে যুক্ত করা হয়েছে, ঠিক আছে। তার জন্য সূত্র কি হবে, n-2x ইন্টু e। এবার এটা কিন্তু হচ্ছে আমাদের টোটাল সূত্র, এটা হচ্ছে একটার জন্য, এটা হচ্ছে এক সংখ্যকের জন্য। তোমরা যদি 2টো 3টা যে কোনোটা উল্টো হবে, যত সংখ্যক উল্টো ভাবে যুক্ত করা হোক, সূত্রটা কি হচ্ছে এখান থেকে আমি পেয়ে যাবো। দেখো কি করে পাবো, দেখো প্রথম ক্ষেত্রে দেখো আমি হচ্ছে n সমান সমান কত ছিল, প্রথমে আমি হচ্ছে 8টা তড়িৎ কোষ নিয়েছিলাম, আর কতগুলোকে উল্টো করে যুক্ত করেছিলাম, একটাকে, কারণ x = 1 হয়ে যাবে। তাহলে এবার এখানে বসাও কত হবে, 8-2 ইন্টু e, তাহলে কত হয়ে যাবে, 6e হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এবার এটার ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে 8টা তড়িৎ কোষ যুক্ত আছে, মানে n সমান সমান 8। এবার আমি দুটো তড়িৎ কোষকে ভুল করে বিপরীতভাবে যুক্ত করেছি, তো দুটো তড়িৎ কোষকে যুক্ত করলে কি হবে, 2 দুগুণে 4টা কেটে যাবে, তার মানে কত আসা উচিত, 4e আসা উচিত। ওটাও দেখো এই সূত্র থেকে পেয়ে যাবো। দেখো nটা হচ্ছে 8, হচ্ছে 2x কত, যতগুলোকে আমি বিপরীতভাবে যুক্ত করেছি, তো দুটোকে যুক্ত করেছি 2 ইন্টু 2, আর বাইরে আছে e, তাহলে কত হয়ে যাচ্ছে, 4e হয়ে যাচ্ছে। দেখো আমার হিসেবের সঙ্গে মিলে যাচ্ছে। তো যদি একটা তড়িৎ কোষকে বলে বিপরীতভাবে যুক্ত করতে, তাহলে তুমি এখানে x = 1 বসাবে, দুটো বললে x = 2 বসাবে। তো এটাই তোমার এই সূত্র, শুধু মনে রাখো, n হচ্ছে মোট তড়িৎ কোষের সংখ্যা, আর x হচ্ছে যতগুলো তড়িৎ কোষকে তুমি উল্টো করে যুক্ত করেছো, ঠিক আছে। এটা মনে রাখলে n-2x ইন্টু e, আর e হচ্ছে তড়িৎচালক বল। এটা মনে রাখলে তুমি হচ্ছে তোমাকে যতগুলো মোট তড়িৎ কোষ দিক
যতগুলোকে উল্টো করে যুক্ত করতে বলো সমস্ত তুমি হচ্ছে মোট তড়িৎ চালক বলটা পেয়ে যাবে। আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো। কিন্তু মোট অভ্যন্তরীণ রোধ কিন্তু একই থাকবে, তার কোনো পরিবর্তন হবে না। তো এই ব্যাপারটা খুব ভালো করে নোট করে নাও এবং নিজের ভাষায় ব্যাপারটা লিখে নাও, ঠিক আছে। এবার দেখো এটার বিপরীত একটা হতে পারে, আর যদি লেস দ্যান এনআর হতে পারে তাহলে আরটা কিন্তু বড় হতে পারে কোনো ক্ষেত্রে, ঠিক আছে। মানে ধরো 2 নম্বর ক্ষেত্রে আরেকটা কন্ডিশন হতে পারে যে যদি আর ইজ মাচ মাচ গ্রেটার দ্যান এন আর হয়, মানে বহির্বর্তনী রোধ আর যদি তড়িৎ কোষগুলোর মোট অভ্যন্তরীণ রোধ অপেক্ষা অনেক অনেক বেশি হয়। মানে এবার হয়তো আমরা খুব কম সংখ্যক তড়িৎ কোষ ব্যবহার করেছি, তো অভ্যন্তরীণ রোধ হয়তো হলো 1 ওহম, আর যে যে তড়িৎ যন্ত্রের সঙ্গে আমি যুক্ত করেছি এই কোষগুলোকে তার হচ্ছে তার রোধ মানে বহির্বর্তনের রোধ হয়তো 50 ওহম। তখন আমি এটাকে কি বলবো যে বহির্বর্তনের রোধটা অভ্যন্তরীণ রোধ অপেক্ষা অনেক অনেক বেশি। সেক্ষেত্রে এবার কি হবে দেখো, সেক্ষেত্রে আমি 50 ওহমের তুলনায় 1 ওহম যেহেতু নগণ্য, মানে আর এর তুলনায় এনআর যেহেতু নগণ্য, এবার তবে হচ্ছে মোট রোধ কত হয়ে যাবে দেখো। এবার মোট রোধ কত ছিল, এনআর প্লাস আর, এটাকে আমি কি লিখতে পারবো, অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু আর, প্রায় আর এর সমান লিখতে পারবো, ঠিক আছে। কারণ এখন এনআরটাকে আমি কি ধরে নিয়েছি, খুবই নগণ্য ধরে নিয়েছি। এবার তবে বর্তনীর প্রবাহ মাত্রা কত হয়ে যাবে, বর্তনীর প্রবাহ মাত্রা I is equal to কি ছিল, NE by NR plus I, NE by NR plus R। এবার NR plus R টা এখন কত, ক্যাপিটাল R হয়ে গেছে, তাহলে এখন কত হয়ে যাবে N into E by R। তার মানে হচ্ছে এখানে কি হচ্ছে, আমি এরকম লিখতে পারি N into E by R, এরকম লিখতে পারি, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে দেখো, যদি একটা তড়িৎ কোষকে আমি যুক্ত করতাম তার জন্য তড়িৎ চালক বল কত হতো দেখো এখানে। এখন যেহেতু অভ্যন্তরীণ রোধটা মানে স্মল আরটা, এনআরটাই হচ্ছে নগণ্য, মানে মোট অভ্যন্তরীণ রোধ যেহেতু নগণ্য, তো একটা রোধ কি হবে, খুবই নগণ্য হবে, ওর থেকেও কম হবে। তবে এবার যদি একটা তড়িৎ কোষকে যুক্ত করলে তার প্রবাহ মাত্রা কত হতো বর্তনীর, ই বাই ক্যাপিটাল আর, তাই না, কারণ মোট রোধ এখন এটা হয়ে যায়। তখন এখান থেকে আমি কি পাচ্ছি, এক্ষেত্রে এন ইনটু একটি তড়িৎ কোষের জন্য প্রবাহ মাত্রা, এটা লিখতে পারবো কি, কারণ ই বাই আর কি বোঝাচ্ছে, একটি তড়িৎ কোষের জন্য প্রবাহ মাত্রা বোঝাচ্ছে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা। এবার বলে কোনটা বড়, ই বাই আর এটা বড় না এন ই বাই আর এটা বড়। তো এখানে এন এর সংখ্যা আমি যদি এখানে দেখো এন এর উপর ডিপেন্ডই করছে না, তো আমি যদি 100টা তড়িৎ কোষকে যুক্ত করি তার জন্য কারেন্ট কি হবে, একটা সমান হচ্ছে, কিন্তু এখানে হচ্ছে এন এর উপর ডিপেন্ড করছে, মানে আমি যদি 100টা তড়িৎ কোষ ব্যবহার করি তাহলে কি হবে 100 গুণ হয়ে যাবে মোট প্রবাহ মাত্রা, তাহলে প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে। তো এটাই কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট, ঠিক আছে, এটাই কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট, এটাই হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট ড্রন বাই দ্য সেল, মানে তড়িৎ কোষ থেকে প্রাপ্ত সর্বোচ্চ প্রবাহ মাত্রা হচ্ছে এইটাই, n ইনটু ই বাই আর, সর্বনিম্ন প্রবাহ মাত্রা হচ্ছে ই বাই স্মল আর, ঠিক আছে। তো এখান থেকে তার মানে এই যে শর্তটা পেলাম আমি, সেখান থেকে আমি হচ্ছে কি বলতে পারি যে আমি কি কতগুলো তড়িৎ কোষকে শ্রেণী সমবায়ে যদি যুক্ত করি তাহলে কি আমি বেশি প্রবাহ মাত্রা পাবো, তাহলে কিন্তু আমি বেশি প্রবাহ মাত্রা পাবো না। যদি বহির্বর্তনী রোধ খুব ক্ষুদ্র হয় আর অন্তর্বর্তনী রোধ অনেক বেশি হয়ে যায় মোট রোধ, তাহলে কি হবে, তাহলে কিন্তু আমি অসংখ্য তড়িৎ কোষকে শ্রেণী সমবায়ে যুক্ত করলেও কিন্তু আমি বেশি কারেন্ট পেতে পারবো না বর্তনীতে। কিন্তু এখানে আমি কি দেখতে পাচ্ছি যে তার হচ্ছে শর্তটা কি হচ্ছে, যদি বহির্বর্তনীর রোধ তড়িৎ কোষগুলির মোট অভ্যন্তরীণ রোধ অপেক্ষা কি হতে হবে, খুব বেশি হয়,
তবেই একমাত্র তড়িৎ কোষগুলিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে কি হবে, অধিক প্রবাহ মাত্রা পাওয়া সম্ভব, নচেত কিন্তু হবে না। ক্লিয়ার হলো ব্যাপারটা? তার মানে হচ্ছে যে যেটা আমাদের এমনি মনে হয় যে যদি অনেকগুলো তড়িৎ কোষকে আমি শ্রেণী সমবায়ে যুক্ত করি তাহলে কারেন্ট বেড়ে যাবে, ঠিক আছে, এটা প্রথমে মনে হচ্ছিল, কিন্তু আদৌ কিন্তু সেটা নয়। তার জন্য আমাকে হচ্ছে কি স্যাটিসফাই হতে হবে, এই কন্ডিশনটা স্যাটিসফাই হতে হবে, তাহলে কিন্তু আমি তড়িৎ কোষগুলোকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে বেশি কারেন্ট পাবো, মানে আমি বেশি তড়িৎ কোষ যুক্ত করব, বেশি কারেন্ট পাবো। কিন্তু যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে, বহির্বর্তনের রোধ খুব বেশি, মানে তড়িৎ কোষগুলোকে আমি যার সঙ্গে যুক্ত করেছি, মানে যে যন্ত্রের সঙ্গে যুক্ত করেছি তার রোধ যদি খুবই কম হয় আর মোট অভ্যন্তরের রোধ যদি বেড়ে যায় খুবই, তাহলে কি হবে, তাহলে কিন্তু আমি অনেকগুলো তড়িৎ কোষকে যদি শ্রেণী সমবায়ে যুক্ত করি তাহলে কিন্তু আমি খুব কম পরিমাণ কারেন্ট পাবো, মানে কারেন্ট কিন্তু আমরা বৃদ্ধি করতে পারবো না, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। এই প্রত্যেকটা পয়েন্টগুলোকে কিন্তু আমরা হচ্ছে নোট করে নাও এবং নিজের মতো করে হচ্ছে একটা নোটস বানিয়ে নাও, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমাদের গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে সুবিধা হবে, ঠিক আছে। এবার খুব ভালো করে দেখো, আরেকটা স্পেশাল কেস নিয়ে আমরা আলোচনা করছি। দেখো, আমরা দেখেছিলাম যে যদি একই তড়িৎচালক বল বা ই তড়িৎচালক বল বিশিষ্ট আর হচ্ছে এবং আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট এন সংখ্যক তড়িৎ কোষকে বর্তনীতে যুক্ত করা হয় শ্রেণী সমবায়ে, তাহলে মোট তড়িৎচালক বল হবে এনই আর মোট অভ্যন্তরীণ রোধ হবে এন, এটা আমরা দেখেছিলাম। কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা বহির্বর্তনীর সঙ্গে তড়িৎ কোষগুলোকে যুক্ত করিনি, ঠিক আছে। তো এবার আমি কি করেছি, আমি হচ্ছে এন সংখ্যক তড়িৎ কোষকে শ্রেণী সমবায়ে যুক্ত করেছি। ধরো এটা 1 নম্বর তড়িৎ কোষ, এটা 2 নম্বর তড়িৎ কোষ, 3, 4, 5, 6, 7 এভাবে করতে করতে এটা হচ্ছে এনতম তড়িৎ কোষ, এদের আমি শ্রেণী সমবায়ে যুক্ত করেছি। আচ্ছা, প্রত্যেকের তড়িৎচালক বল হচ্ছে ই এবং অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর, প্রত্যেকের একই। আচ্ছা, এবার এদের হচ্ছে যে পোলারিটি হচ্ছে সেম আছে না পোলারিটি রিভার্স আছে, কি করে বুঝতে পারবে? দেখো, একটা মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তার মানে পোলারিটি সেম আছে, ঠিক আছে। তো তার মানে এদের জন্য যে মোট তড়িৎ প্রবাহ মাত্রা সেটা কি হবে, সেটা হচ্ছে এইদিকে যাবে, ধরলাম আই কারেন্ট যাচ্ছে। আচ্ছা, এবার এই যে আর, এটা ধরলাম বহির্বর্তনীর প্রবাহ মাত্রা, মানে এই তড়িৎ কোষের সঙ্গে আমরা কোনো তড়িৎ যন্ত্র যুক্ত করেছি, কোনো টিভি বাল্ব যে কোনো তড়িৎ যন্ত্র যুক্ত করেছি, এটাকে আমরা বলছি বহির্বর্তনী। আর তড়িৎ কোষের যে হচ্ছে অভ্যন্তরীণ রোধের যে বর্তনী সেগুলোকে আমরা বলি অন্তর্বর্তনী, ঠিক আছে। তো তার মানে আগে কি ছিল, আগে আমরা হচ্ছে বহির্বর্তনীর সঙ্গে যুক্ত করিনি, কিন্তু এক্ষেত্রে আমরা বহির্বর্তনী রোধ আর এর সঙ্গে তড়িৎ সমবায়টাকে যুক্ত করেছি, ঠিক আছে। তাহলে কি লিখবো হচ্ছে কোষ সমবায়টিকে বা তড়িৎ কোষের শ্রেণী সমবায়টিকে কি হবে, বহির্বর্তনীর আর রোধের সঙ্গে যুক্ত করলে, মানে আগের কেসটাই আমরা করছি, এবার আমরা কি করেছি, বহির্বর্তনীর সঙ্গে যুক্ত করেছি, আর এই ক্ষেত্রে আমি বহির্বর্তনীর সঙ্গে যুক্ত করিনি, ঠিক আছে। এটাই শুধু তফাৎ। তো যুক্ত করলে এবার কি হবে দেখো, এবার মোট তড়িৎচালক বল কি হবে, মোট তড়িৎচালক বল বা তুল্য তড়িৎচালক বল যাই বলো, কি হবে, মোট তড়িৎচালক বল এনই হবে। কিভাবে হবে, আমরা আগে যেভাবে দেখেছিলাম একই রকম, এনই। আচ্ছা, মোট অভ্যন্তরীণ রোধ প্রত্যেকের আর, এন সঙ্গে কত হবে, এন আর, মোট অভ্যন্তরীণ রোধ কত হবে, এন আর, আগে যা ছিল তাই। আচ্ছা, এবার যদি বলি যে অতএব বর্তনীর মোট রোধ, তো মোট অভ্যন্তরীণ রোধ হচ্ছে এনআর, যখন আমরা মোট অভ্যন্তরীণ রোধ হচ্ছে এনআর, কিন্তু এবারে আমরা কি করেছি, বহির্বর্তনীর আর রোধের সঙ্গে যুক্ত করেছি। এবার মোট রোধ কত হবে, ঠিক করে খেয়াল করে দেখো, এই যে অভ্যন্তরীণ রোধগুলো প্রত্যেকের আর, সব মিলিয়ে এনআর, এদের সঙ্গে আর রোধটা কিভাবে যুক্ত আছে, শ্রেণী সমবায়ে যুক্ত আছে, কারণ এদের সবার মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। তো তার মানে এবার বর্তনীর মোট রোধ কত হবে, অভ্যন্তরীণ রোধ হচ্ছে এনআর প্লাস
বহির্বর্তনীর রোধ হচ্ছে আর। কারণ এবার মোট রোধ হচ্ছে এনআর প্লাস আর হয়ে যাবে, কোনো কনফিউশন নেই, ঠিক আছে। এবার তো আমরা যদি বলি যে অতএব বর্তনীর প্রবাহ মাত্রা আই। এবার আমরা কারেন্টের পরিমাণটা বের করতে চাইছি। বর্তনীর প্রবাহ মাত্রা আই, তোমরা অভ্যন্তরীণ রোধের যে হচ্ছে রাশিমালা সেখান থেকেও আমরা দেখেছিলাম যে বর্তনীর মোট প্রবাহ মাত্রা কত হয়, মোট তড়িৎচালক বল বাই মোট অভ্যন্তরীণ রোধ, তাই না? মোট তড়িৎচালক বল বাই মোট রোধ। তোমরা যেটা না দেখে থাকলে অভ্যন্তরীণ রোধের যে ভিডিওটা আছে সেটা তোমরা দেখে নিও, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। মোট তড়িৎচালক বল বাই হচ্ছে মোট রোধ, বা ওহমের সূত্র থেকেও বলতে পারো I ইকুয়াল টু ভি বাই আর, ঠিক আছে। I ইকুয়াল টু ভি বাই আর, তো ভি মানে বিভব পার্থক্য সৃষ্টির কারণ কি, তড়িৎচালক বল, সেজন্য I ইকুয়াল টু ই বাই আর। কিন্তু এখানে আর বলতে কিন্তু মোট রোধটা বোঝায়, ঠিক আছে। তো এবার যদি বসিয়ে দাও তাহলে বর্তনীর মোট প্রবাহ মাত্রা I কত হয়ে যাচ্ছে, মোট তড়িৎচালক বল কত এন ই ডিভাইডেড বাই মোট রোধ কত এন আর প্লাস আর, ঠিক আছে। দেখো এটা আমরা হচ্ছে মোট রোধটা বের করলাম, সরি এখানে স্মল আর হবে, অভ্যন্তরীণ রোধে স্মল আর ছিল, সরি এন আর প্লাস ক্যাপিটাল আর, এটা হচ্ছে বর্তনীর মোট প্রবাহ মাত্রা, ঠিক আছে। এবার এখান থেকে দুটো স্পেশাল কেস করবো, খুব ভালো করে বোঝো এটা। এখান থেকে কি হতে পারে, এই যে অভ্যন্তরীণ রোধ মানে মোট অভ্যন্তরীণ রোধ, এটা কি হতে পারে, বহির্বর্তনীর রোধ আর অভ্যন্তরীণ রোধের মধ্যে কি সম্পর্ক হতে পারে। এক নম্বর, প্রথম ক্ষেত্রে কি ধরছি, R is much less than NR, R is much less than NR। এটার মানে কি, এটার মানে হচ্ছে বহির্বর্তনীর রোধ, ঠিক আছে, বহির্বর্তনীর রোধ এক্সটার্নাল রেজিস্ট্যান্স, যেটা বহির্বর্তনীর রোধ যদি মোট অভ্যন্তরীণ রোধ অপেক্ষা খুবই ক্ষুদ্র হয়, মোট অভ্যন্তরীণ রোধ অপেক্ষা খুবই ক্ষুদ্র হয়, মানে আমরা হয়তো অনেকগুলো তড়িৎ কোষ ব্যবহার করছি, হয়তো 200টা তড়িৎ কোষ ব্যবহার করেছি, কিন্তু আমরা যে যন্ত্রের সঙ্গে যুক্ত করেছি তার হচ্ছে সেটা খুবই ক্ষুদ্র। ধরো একটা হচ্ছে ছোট্ট বাল্বকে, খুব কম ওয়াটের বাল্বকে আমরা যুক্ত করেছি, সেক্ষেত্রে কি হবে, অভ্যন্তরীণ রোধ অনেক বেশি হবে কিন্তু বহির্বর্তনীর রোধ খুবই কম হবে, ঠিক আছে। বহির্বর্তনীর রোধ আর যদি হচ্ছে মোট অভ্যন্তরীণ রোধ অপেক্ষা খুবই কম হয়, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আর হচ্ছে আটটাকে আমরা কি বলতে পারবো, নগণ্য, সেক্ষেত্রে আটটাকে টেন্স টু 0 বলতে পারবো। সেক্ষেত্রে এই যে বর্তনীর মোট রোধ এনআর প্লাস আর, এটা সমান কি বলতে পারবো, অলমোস্ট কি বলতে পারবো এনআর, কারণ এখন তো আটটা খুবই ছোট, আটটা টেন্স টু 0, মানে ধরো মোট অভ্যন্তরীণ রোধ হলো 100 ওহম আর বহির্বর্তনীর রোধ হচ্ছে 2 ওহম। তো তখন আমরা কি করবো, দুইটাকে নেগলেক্ট করবো, খুবই নগণ্য, ঠিক আছে, সেই সমস্ত ক্ষেত্রে। এবার মোট রোধ কত হয়ে গেল এনআর, অতএব এক্ষেত্রে বর্তনীর প্রবাহ মাত্রা, এক্ষেত্রে বর্তনীর প্রবাহ মাত্রা কত হয়ে যাবে, I is equal to কত হয়ে যাবে, দেখো সূত্র মোট তড়িৎচালক বল কত আছে, ওটা তো সেম আছে এডি, আর মোট অভ্যন্তরীণ রোধ কত হয়ে গেছে এন আর, তাহলে এন এন কেটে গিয়ে কত হয়ে গেছে ই আর, ই বাই আর, তাই না। তো তাহলে আমরা কি দেখলাম, যদি আমরা হচ্ছে বহির্বর্তনীর রোধ খুবই কম হয় কিন্তু অভ্যন্তরীণ রোধ অনেক বেশি হয় তার অপেক্ষা, তাহলে বর্তনীর প্রবাহ মাত্রা কত হয়ে যাবে ই বাই আর। এবার ই বাই আর কি, যদি আমি এখানে একটা তড়িৎ কোষ ব্যবহার করতাম, ঠিক আছে, এই যে সার্কিটটা এখানে এঁকেছি, এখানে আমি যদি এন সংখ্যকের পরিবর্তে একটাই মাত্র তড়িৎ কোষ ব্যবহার করতাম, এটা কিন্তু তুল্য তড়িৎ কোষের কথা বলছি না, আমি বলছি n is equal to 1, মানে একটাই তড়িৎ কোষ আমি ব্যবহার করছি, যার তড়িৎচালক বল ই, অভ্যন্তরীণ রোধ আর। তো তাহলে দেখো আর বহির্বর্তনীন রোধ তো সেমই আছে, মানে হচ্ছে এই বর্তনীতে আমি n সংখ্যক ব্যবহার না করে আমি একটা ব্যবহার করছি, এটা কিন্তু তুল্য তড়িৎচালক বল কিন্তু বের করছি না, আমি n equal to 1, মানে একটাই তড়িৎ কোষ ব্যবহার করছি। তো তাহলে কি হতো, তাহলে বর্তনীর প্রবাহ মাত্রা কি হতো, I is equal to মোট তড়িৎচালক বল কত ই, আর হচ্ছে মোট রোধ কত হয়ে যেত, সরি এখানে একটু ভুল করে দিয়েছি, এখানে আরটা হচ্ছে 0, তো এটা কত হয়ে যাবে এন আর, এটা এন স্মল আর হবে, এটাও এন স্মল আর হবে, ঠিক আছে। তাহলে এন এর কেটে কি হয়ে যাবে ই বাই আর,
আচ্ছা, এবার যেহেতু এক্ষেত্রে যদি আমি একটা তড়িৎ কোষ ব্যবহার করতাম তাহলে বহির্বর্তনের রোধ তো নগণ্য, তার ফলে মোট প্রবাহ মাত্রা কত হতো E/R। তারপরে আমি কি দেখতে পাচ্ছি, যদি বহির্বর্তনীর রোধ ক্যাপিটাল আর কি হয়, খুবই ছোট হয় কার থেকে, মোট অভ্যন্তরীণ রোধের সমষ্টি থেকে, তাহলে আমরা কি বলতে পারবো যে একটা তড়িৎ কোষকে হচ্ছে বর্তনীতে যুক্ত করলে যে পরিমাণ প্রবাহ মাত্রা পাওয়া যেত n সংখ্যক তড়িৎ কোষকে বর্তনীতে যুক্ত করলেও সেই পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রায় পাওয়া যাবে। এটাই কিন্তু হচ্ছে মিনিমাম কারেন্ট, এটাই কিন্তু শ্রেণী সমবায়ে মিনিমাম কারেন্ট বা সর্বনিম্ন তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়ার শর্ত। তো তোমরা যদি বলা হয় যে কতগুলি কোষ শ্রেণী সমবায়ে যুক্ত আছে, তো কোন ক্ষেত্রে বা কোন শর্তে তড়িৎ প্রবাহ মাত্রা সর্বনিম্ন হবে, তখন তুমি এটাই বলবে। যদি বহির্বর্তনীর রোধ যদি মোট অভ্যন্তরীণ রোধ অপেক্ষা খুবই ক্ষুদ্র হয় বা নগণ্য হয়, তাহলে হচ্ছে সব থেকে মিনিমাম কারেন্ট পাওয়া যাবে। কারণ আমরা দেখেই বুঝতে পারছি যে n সংখ্যক রোধকে যুক্ত করলে যা হচ্ছে একটা তড়িৎ কোষকে যুক্ত করলেও তার সঙ্গে সমান হবে। মানে আমি এক্ষেত্রে n সংখ্যক তড়িৎ কোষ ব্যবহার করেছি, কিন্তু আমি প্রবাহ মাত্রা পাচ্ছি একটা তড়িৎ কোষের মতো। তোমার এটাই হচ্ছে মিনিমাম কারেন্ট ড্রন বাই দ্য ইলেকট্রিক সেল। ঠিক আছে, বুঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এবার এই যে শর্তটা লিখলাম, এবার তড়িৎ কোষের শ্রেণী সমবায় সংক্রান্ত দুটো গাণিতিক সমস্যা আমরা আলোচনা করব। ঠিক আছে, দেখো কোয়েশ্চেন নম্বর 1 বলেছে একই তড়িৎচালক বল এবং অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট দুটি অভিন্ন কোষকে চিত্রের ন্যায় যুক্ত করা হলো। এখানে চিত্র দিয়ে দিয়েছে। ঠিক আছে, দুটো সদৃশ্য কোষ মানে দুটো তড়িৎচালক বলও হচ্ছে একই ই, এখানে স্মল ই দিয়েছে, অভ্যন্তরীণ রোধও হচ্ছে স্মল আর দিয়েছে। ঠিক আছে, বুঝতে পারছো ছবিটা দেখে? এবার হচ্ছে এ ও বি দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত। ঠিক আছে, আচ্ছা, তবে এবার মোট তড়িৎচালক বল কত? মোট তড়িৎচালক বল, তার জন্য প্রথমে তোমাকে দেখতে হবে যে কোন সমবায়ে যুক্ত আছে। তো দেখো এটা পজিটিভ, বড়টা পজিটিভ, ছোটটা নেগেটিভ, ছোটটা নেগেটিভ, বড়টা পজিটিভ। দেখো একটা পজিটিভের সঙ্গে অন্যটা নেগেটিভ যুক্ত আছে, আবার এখানে দেখো একটা নেগেটিভের সঙ্গে অন্যটা পজিটিভ যুক্ত আছে, মানে এটা শ্রেণী সমবায়। তুমি নিশ্চিত হয়ে গেলে। তাহলে মোট তড়িৎচালক বল কত হবে? শ্রেণী সমবায় মোট তড়িৎচালক বল কি হয়? শুধুমাত্র যোগ হয়, তাহলে এখানে প্রত্যেকটার হচ্ছে ই, তাহলে কত হয়ে যাবে? 2e। আচ্ছা, মোট অভ্যন্তরীণ রোধ, মোট অভ্যন্তরীণ রোধ, তো অভ্যন্তরীণ রোধও কত হয়? শ্রেণী সমবায় শুধু যুক্ত হয়, তো প্রত্যেকের আর করে আর প্লাস আর ইকুয়াল টু কত হয়ে যাবে? 2r। মোট তড়িৎচালক বল মোট অভ্যন্তরীণ রোধ আমরা পেয়ে গেলাম। অতএব বর্তনীর প্রবাহ মাত্রা, বর্তনীর প্রবাহ মাত্রা কত হবে? আর ইকুয়াল টু আমরা কি জানি? মোট তড়িৎচালক বল বাই হচ্ছে মোট অভ্যন্তরীণ রোধ 2e/2r ইকুয়াল টু e/r হয়ে যাবে। 2 ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এবার এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। অতএব এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। এবার দেখো এ আর বি বিন্দু কিন্তু এই তড়িৎ কোষেরও হচ্ছে দুটো কমন বিন্দু, এই তড়িৎ কোষেরও দুটো কমন বিন্দু। তো এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বলতে আমরা কি বলতে পারি? হয় এই কোষের হচ্ছে বিভব পার্থক্য দুটো প্রান্তর মধ্যে, বা এই কোষের দুটো প্রান্তের মধ্যে বিভব পার্থক্য, যে কোনো একটা ধরে বের করলে কি হবে? একই হবে। তাহলে আমরা কি বলতে পারি? প্রতিটি কোষের তড়িৎদ্বার দুটির মধ্যে বিভব পার্থক্য, প্রতিটি কোষের তড়িৎদ্বার দুটির মধ্যে বিভব পার্থক্য, বা যে কোনো একটি কোষের লিখলেও হতো। বোঝা গেছে ব্যাপারটা? এ আর বি বিন্দুটা দেখো, এই প্রথম কোষের হচ্ছে তড়িৎদ্বার দুটোর হচ্ছে যুক্ত আছে এ আর বি বিন্দুর মধ্যে, দ্বিতীয় কোষের যুক্ত আছে এই বিন্দুর মধ্যে। তাহলে এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করতে বলেছে, আমরা যে কোনো একটা কোষের তড়িৎদ্বার দুটোর মধ্যে বিভব পার্থক্য বের করতে পারবো। তো আমাদের সূত্র কি ছিল? বিভব পার্থক্য V = E - IR, এটা সূত্র ছিল। এখানে তড়িৎচালক বল ই কত? স্মল ই দিয়ে দিয়েছে, ইন্টু I R। এবার E - I কত আমরা এখনই বের করলাম, E/R, E/R ইন্টু R, তাহলে কত হয়ে যাচ্ছে? আর ক্যান্সেল হয়ে যাচ্ছে, E - E = 0। ঠিক আছে, E - E = 0 হয়ে যাচ্ছে। তার মানে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কিন্তু বিভব পার্থক্য 0 হয়ে যাচ্ছে, কিন্তু শ্রেণী সমবায়ে যুক্ত ছিল, তাহলেও কিন্তু বিভব পার্থক্য 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো তার কারণ হচ্ছে বুঝতেই পারছো তোমরা, ছবি অনুযায়ী যে কোনো একটা কোষের বিভব পার্থক্য সমান হয়ে যাচ্ছে। এটাও কিন্তু ছোট্ট অঙ্ক, কিন্তু খুব ভালো অঙ্ক। এটাও হচ্ছে
ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে এসেছিল সম্ভবত। এবার 2 নম্বর প্রশ্ন দেখে নিই। তড়িৎ চালক বল ই এবং অভ্যন্তরীণ রোধ আর বিশিষ্ট 4টি তড়িৎ কোষকে শ্রেণী সমবায়ে একটি বহিস্থ রোধ ক্যাপিটাল আর এর সঙ্গে যুক্ত করা হলো। ঠিক আছে, এগুলির মধ্যে একটি কোষকে ভুল করে বিপরীতভাবে যুক্ত করা হয়েছে, সেক্ষেত্রে বহিস্থ বর্তনীতে প্রভাব মাত্রা কত হবে? এটা তো থিওরি আমরা পড়েছি। এখানে কটা কোষকে যুক্ত করা হয়েছে? 4টা তড়িৎ কোষকে। কটা কোষকে ভুল করে যুক্ত করা হয়েছে? একটা কোষকে ভুল করে যুক্ত করা হয়েছে। বহির্বর্তনী রোধ দিয়ে দিয়েছে আর তড়িৎ চালক বল ই দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো তাহলে যদি সার্কিট আঁকতে চাও কিরকম হবে? নর্মাল এরকম হতো। ঠিক আছে, এটা ধরা হচ্ছে বহির্বর্তনী রোধ। এবার এদের মধ্যে একটাকে হচ্ছে ভুল করে যুক্ত করা হয়েছে, তো আমি হচ্ছে যে কোনো একটাকে ধরে নিচ্ছি যে ভুল করে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, ধরো মাঝেরটাকে আমি ধরে নিলাম, একটা র্যান্ডামলি যে কোনো একটা ধরলাম যে ভুল করে যুক্ত করা হয়েছে, মানে আগে নেগেটিভ হবে পরে পজিটিভ, এইটা এটা আমি গোল করি। তাহলে আমরা সূত্র কি পড়েছি যে হচ্ছে যদি একটা কোষকে হচ্ছে ভুল করে যুক্ত করা হয় তাহলে মোট তড়িৎ চালক বল কত হবে? মোট তড়িৎ চালক বল কত হবে? আমাদের সূত্র কি ছিল? সূত্রটা খেয়াল করে দেখো, আমি কি বলেছিলাম? মোট তড়িৎ চালক বল কি বলেছিলাম? n-2x × e, যেখানে e তড়িৎ চালক বল, এখানেও e দিয়ে দিয়েছে। আচ্ছা, n হচ্ছে কতগুলো তড়িৎ কোষ যুক্ত আছে, এখানে 4টা তড়িৎ কোষ যুক্ত আছে, তাহলে কত হবে? 4 - 2টা থাকলো x। x কি ছিল আমাদের? কতগুলো কোষকে ভুল করে যুক্ত করা হয়েছে বা বিপরীতভাবে যুক্ত করা হয়েছে তার সংখ্যা x। এখানে কটা হচ্ছে? এখানে x = 1, তো 1 বসিয়ে দিলে কত হবে? 2 × 1 2 হবে, ইনটু e, তাহলে কত হয়ে যাবে? 2e। ঠিক আছে, তাহলে মোট তড়িৎ চালক বল কত হলো? 2e। আচ্ছা, এবার মোট রোধ কত হবে? এবার কিন্তু বহির্বর্তনীর সঙ্গে যুক্ত করা হয়েছে বলে দিয়েছে, তো বহির্বর্তনীর রোধ হচ্ছে r, আর প্রত্যেকের অভ্যন্তরীণ রোধ হচ্ছে r। তো অভ্যন্তরীণ রোধ তো সবসময় কি হবে? যোগ হবে। তো মোট রোধ কত হবে? মোট রোধ কত হয় আমাদের? nr হয়। তাহলে এখানে কত হবে? n হচ্ছে 4, তাহলে 4r, আর প্লাস বহিস্থ রোধ হচ্ছে r, তাহলে মোট রোধ হয়ে গেল এটা। অতএব কি বলেছে? সেক্ষেত্রে বহিস্থ বর্তনীতে প্রভাব মাত্রা, অর্থাৎ বহিস্থ বর্তনীতে প্রভাব মাত্রা I = কি হবে আমরা জানি? মোট তড়িৎ চালক বল বাই মোট রোধ। কত হয়ে যাবে? তবে 2e/4r + r, এটা হয়ে যাবে আনসার। এই অঙ্কটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট সম্ভবত 2014 সালে দিয়েছিল। ঠিক আছে, কত বড় অঙ্ক কিন্তু কত ছোট ক্যালকুলেশন। তো আশা করি বুঝতে পেরেছো এই দুটো অঙ্কই। তো তোমরা শ্রেণী সমবায়ের থিওরি গুলো ভালো করে রিভাইজ করে এবার হচ্ছে বই থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করো, এরপরে তড়িৎ কোষের সমান্তরাল সমবায় সম্বন্ধে আলোচনা করবো। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানে শেষ করছি।